আমাদের সাথে রয়েছেন অতিথি হিসেবে হারুনুর রশিদ সাগর, লেখক। ধন্যবাদ। শুভ সকাল আপনাকে। শুভ সকাল। শুভ সকাল। সকালটা ঠিক কেমন ভাবে কাটে আপনার? আর আজকে নিশ্চয়ই একটু ভিন্নভাবে কেটেছে, কারণ যেহেতু এখানে আসতে হয়েছে। মোরলেস এইরকমই কাটে, কারণ আমাদের অফিস শুরু হয় 9টায়। তো আমি এখানে আসতে আসতেই আপনাদের মোহাম্মদপুর নিয়ে যে প্রতিবেদনটি দেখছিলাম। আমার বাসাও মোহাম্মদপুরে। আচ্ছা। তো যেহেতু আমার অফিস গুলশানে, তো আমাকে মোরলেস এই 7টার মধ্যেই উঠে রেডি হয়ে বের হতে হয়। তো আজকে একটু 1 ঘন্টা আগে বের হতে হয়েছে এই বিশেষ অনুষ্ঠানে। সকালে প্রিয় কাজ কি? দিনটা শুরু করেন, অনেকে 1 কাপ চায়ের সাথে শুরু করে, অনেকে হয়তো পত্রিকা পড়ছে বা অনেকে বই পড়ছে, অনেকে হয়তো একটু বারান্দায় যে বাগান রয়েছে সেই ফুলগুলো দেখছে। আপনি ঠিক কি করেন? ওয়ার্কিং ডেজগুলোতে একরকম, সেই দিন আসলে ঠিক প্রিয় কিছু করার যে লাক্সারি সেটা থাকে না, কিন্তু উইকেন্ডগুলোতে সাধারণত একটু লেট করে উঠে একটু পছন্দসই একটু সঙ্গীত শোনা, মানে ওই দিন যেন একটু স্থির হয়ে থাকতে ভালো লাগে, যে আজকে কোনো তাড়াহুড়ো নেই। হ্যাঁ, একটা স্লো মর্নিং। তো তখন ওই মুড অনুযায়ী যখন যেটা ভালো লাগে সেটাই করা হয়, আসলে সেটাই করা হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় যে অঞ্চল রয়েছে বা হাওর অঞ্চল, সেখানে কিন্তু নতুন নতুন সংকট আর টিকে থাকার যে লড়াই সেটি তৈরি হয়। সেই বাস্তবতাকেই ক্যামেরার শব্দের মাধ্যমে বিশ্ব দৃষ্টিতে আপনি তুলে ধরেছেন। সেই কাজটা করার পেছনে অভিজ্ঞতাটা কেমন? আপনার একটি বইও রয়েছে, লাইভস অন দ্য ফ্রন্ট লাইনস, ক্লাইমেট চেঞ্জেস অ্যান্ড সার্ভাইভাল ইন বাংলাদেশ। এই কাজটি করার পেছনে মূল যে অনুপ্রেরণা বা অভিজ্ঞতাটা একটু জানতে চাই। আপনার কাছে বইটিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই বইটি দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ঘুরিয়ে দেখান। হ্যাঁ, এটা খুবই সম্প্রতি বের হয়েছে। একটু ক্যামেরার দিকে যদি ধরি। আচ্ছা, ঠিক আছে। মূল অনুপ্রেরণার কথা যদি বলেন, আসলে একজন জলবায়ু কর্মী হিসেবে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার যে তাগিদ, এটাই মূল অনুপ্রেরণা। তো আরেকটু যদি ব্যাখ্যা করে বলি, আমি এখন যে প্রতিষ্ঠানে কাজ করি এটি একটি জার্মান ফাউন্ডেশন, নাম ফ্রেডরিক ইবার্ট স্টিফটুং। তো আমাদের এশিয়া অফিসের জন্য ওয়েব স্টোরি লেখার একটা সুযোগ তৈরি হয়। তো আমার একটা সময় সাংবাদিক হিসেবে কেটেছে। তো যেহেতু সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম দীর্ঘদিন, তো লেখালেখিটা পারি, আর ফটোগ্রাফি নিয়ে পড়েছি, তো সেহেতু একটু ছবিও তুলতে পারি। তো চাচ্ছিলাম যে ছবি এবং লেখা দুটোকে এক করে কিছু একটা করা যায় কিনা। তো তাতে যেটা হবে যে আমাদের জলবায়ু ঝুঁকি এবং ক্ষতিগ্রস্ত যে অঞ্চল, সেই অঞ্চলের মানুষদের কথা লেখার মাধ্যমে তুলে ধরা যাবে, আর ছবির মাধ্যমে সেই অঞ্চলের বাস্তবতা এবং প্রভাবগুলো আরও বেশি ভালোভাবে ফুটিয়ে তোলা যাবে। তো আমার উদ্দেশ্য ছিল যে একটা প্রামাণ্য দলিলের মতো তৈরি করা, যেটি দিয়ে আমাদের যারা জলবায়ু কর্মী এবং আমাদের যারা নীতি নির্ধারকরা রয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশকে তুলে ধরছেন, তো তাদের এটা একটা নেগোসিয়েশনের একটা টুল হিসেবে তারা এটা কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, কারণ সবসময় আসলে প্রমাণ, হ্যাঁ, আমরা সবসময় বলি যে বাংলাদেশ খুবই জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে, বিশ্বের অনেক ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে অন্যতম, কিন্তু সেই অনুযায়ী রিসার্চ এবং প্রমাণ খুব কম। হ্যাঁ, আমি চেষ্টা করেছি যে এটা আমার একটা শুরু বলতে পারেন। সো সেখান থেকে জলবায়ু কর্মী, তারপরে গবেষক, সাংবাদিক, নীতি নির্ধারক, তারা মানে এখান থেকে আরো বড় পরিসরে কাজ করার যে সুযোগ, সেটা আমি সবার দৃষ্টিতে যেন বিষয়টা আসে। একটু বইটি আবারও একটু দেখাতে চাই সিদ্রা দর্শকদের উদ্দেশ্যে। বইয়ের প্রচ্ছদেই কিন্তু একটি ছবি রয়েছে, দর্শক যদি একটু দেখাতে চায় আপনাদের। ছবিটি কিন্তু একদম দেখাই যাচ্ছে যে শেষ যে আশ্রয়স্থল সেটি কিন্তু হারানোর শঙ্কায় একজন যে সেখানের বাসিন্দা তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন। আর প্রচ্ছদে কিন্তু লেখা আছে লাইভস অন দ্য ফ্রন্ট লাইনস, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সার্ভাইভাল ইন বাংলাদেশ।
সিদ্রা, আপনার নিশ্চয়ই কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, অবশ্যই। আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনি যেহেতু জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন এবং জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত উপকূলীয় মানুষ হোক, হাওরের মানুষ হোক, সবারই কিন্তু টিকে থাকার একটা লড়াই। আমরা আপনার বইয়ের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাই, এক বাক্যে যদি আমি প্রশ্নটা করি, যে বাংলাদেশের জলবায়ু বর্তমানে কেমন আছে, আমরা কেমন আছি? খুবই খারাপ আছে। শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বেরই অবস্থা খুবই খারাপ। তো এর পেছনে কারণ আপনি কি মনে করছেন মূলত? এর পেছনে কারণ আপনি যদি দেখেন যে আমাদের যে প্রি ইন্ডাস্ট্রিয়াল যে এরা, তা আগে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব যে আপনার যে তাপমাত্রা যে গড়, সেটা একরকম ছিল। তারপরে এই আপনার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে হঠাৎ করে এটা বেড়ে গেল। বিশেষ করে 1970 সালের পর থেকে এই যে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি নির্ভর যে আমাদের যে জীবনযাপন এবং যে অর্থনীতি, সেটা একদম মানে আপনার গ্রাফটা একদম উপরে চলে গেল একদম। এবং গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড সহ যে গ্যাসের যে লেয়ার আমাদের পৃথিবীর বাইরে তৈরি করেছে, তাতে দিনকে দিন যেভাবে তাপমাত্রা বাড়ছে, তার ফলে এই যে আমাদের ধরেন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আমাদের বরফ গলে গিয়ে যে সমুদ্রের যে উচ্চতা বেড়ে যাচ্ছে, এর ফলে ঘূর্ণিঝড়, বন্যা, হ্যাঁ, তারপরে লবণাক্ততা সহ নানামুখী যে আপনার প্রভাব পড়ছে আমাদের জনজীবনে, পরিবেশে, জীববৈচিত্র্যে। তো সব মিলিয়ে বলতে গেলে আসলে আমাদের পৃথিবী খুব ভালো অবস্থানে নেই, এবং আমাদের সকলেরই এখনই যদি আমরা এটা খুবই কার্যকরী ভূমিকা না নেই, তাহলে এটা আরো বাজে দিকে চলে যাবে আর কি। আপনার বইটিতে উপকূলীয় নারীদের লবণাক্ততার কারণে যে স্বাস্থ্য সংকট বা স্বাস্থ্য ঝুঁকি, সেটি ফুটে এসেছে। একটু জানতে চাই সেখানে কাজ করার অভিজ্ঞতা, বা আসলে উপকূলীয় এলাকার যে নারীরা রয়েছেন এই জলবায়ু পরিবর্তনের ফলে কি ধরনের ঝুঁকির মধ্য দিয়ে জীবনযাপন করতে হয় তাদের? হ্যাঁ, তাদের ঝুঁকি বহুমাত্রিক, কিন্তু আমি যদি প্রধান 3টি ঝুঁকি বলি, ধরেন উপকূলীয় অঞ্চলের নারীরা বলতে গেলে দিনের বেশিরভাগ সময়ই লবণ পানির মধ্যে থাকে। যারা কর্মজীবী নারী, তারা যে ওখানে চিংড়ি বা কাঁকড়ার ঘেরে কাজ করছে, তো দিনের দেখা যাচ্ছে 10-12 ঘন্টা তাকে ওই লবণ পানির মধ্যে থাকতে হচ্ছে। তারপরে গৃহস্থালী কাজ বা দৈনন্দিন কাজ, গোসল করা, কাপড় ধোয়া, সবকিছু লবণ পানির মধ্যে, এবং তার চারপাশে সবকিছুই লবণ পানি। তো দেখা যায় কি যে তাদের নানা রকম যে ইনফেকশন বা সংক্রমণের শিকার হয়। বিশেষ করে যখন পিরিয়ডের সময় থাকে, তখন দ্রুত ইনফেকশন হয়, এবং তাদের আপনার মূত্রনালী বা জরায়ু সংক্রান্ত সংক্রমণের ফলে আপনার উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ নারী দেখা যাচ্ছে যে হয় তাদের জরায়ু কেটে ফেলতে হয়েছে, এবং অনেকে ক্যান্সারে ভুগছে। হ্যাঁ, তো এবং এটা একটা ধরেন প্রধান সমস্যা। এবং একটা ভয়াবহ রিপোর্ট আমাদের বিভিন্ন মিডিয়াতে আসে যে উপকূলীয় অঞ্চলের কিশোরীরা পিরিয়ড বন্ধ রাখার জন্য পিল খাচ্ছে। কারণ যখন পানি থাকে না, মানে বিশেষ করে শুকনো সময়, শীতের সময়, তো যেহেতু লবণ পানি যে তাদের একমাত্র অবলম্বন থাকে, সেহেতু যাতে ইনফেকশন না হয়, তারা পিল খেয়ে কিশোরীরা, হ্যাঁ, এটা যখন মিডিয়াতে আসে তখন খুবই একটা মানে টনক নড়ার মতো অবস্থা হয়। এখন অনেক অর্গানাইজেশন এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, কিন্তু প্রয়োজনীয় তুলনায় খুবই কম আর কি। আর তৃতীয় যে সমস্যা, নারীরা যেহেতু লবণ পানির মধ্যে থাকতে থাকতে, সেটা কিশোরী হোক বা এমনি নারী হোক, আস্তে আস্তে মানে তাদের চামড়া বা তাদের স্কিন যে কালো হয়ে যেতে থাকে। তো আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক বাস্তবতায় একটা মানে কালো মেয়েকে বিয়ে দেওয়া একটা বাবা মা একটা বোঝা হয়ে মনে করে, বা সমাজ এরকমই আসলে। তো এই জন্য কি করে যে তারা খুব অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়, হ্যাঁ, বাল্যবিবাহের শিকার হয়। তো তখন কি হয় যে আস্তে আস্তে সে তার যখন 17, 18, 19 বছর হয়, নানা ধরনের চর্মরোগ আস্তে আস্তে ওই স্কিন কালোর দিকেই যায়। তো তখন দেখা যায় কি যে তার 2টো বাচ্চা বা একটা বাচ্চা থাকে, তার স্বামী তাকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করে। তো তখন তার অবস্থা আরো বেশি একটা মানে বাবা মাও খুব বেশি সচ্ছল নয় যে তাকে ওইভাবে টেক কেয়ার করতে পারবে। তো তখন তাকে আসলে এই বাচ্চা কাচ্চা নিয়ে আরো মানবেতর জীবনযাপনের মধ্য দিয়ে যেতে হয় আর কি। তো দেখা যায় কি যে এই প্রধান এই 3টি সমস্যা ছাড়াও এর সঙ্গে আরো অনেক সমস্যা আসলে জড়িত।
সমস্যাগুলো তো থাকে। আপনি বের করলেন নিশ্চয়ই, এবং অনেকগুলো বলেছেন সংস্থান কিন্তু এখানে কাজ করছে। তবে সমাধানের জন্য আমরা কতটুকু আগ্রহী, বা সমাধানের জন্য আমরা কতটুকু এগিয়ে যাচ্ছি তাদের প্রতি একটু ছোট করে জানতে চাই। এটা আমি যেটা দেখি ওখানে আসলে যে সংস্থাগুলো, বিশেষ করে উন্নয়ন সংস্থাগুলো কাজ করছে, তাদের মধ্যে একটু সমন্বয়ের অভাব দেখি আর কি। মানে একই বিষয় নিয়ে দেখা যায় কি যে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানি, যেটা আর কি মিঠে পানির অভাব, বা এই জাতীয় নারী স্বাস্থ্য, বা যে কাজ বা অন্যান্য বিষয় নিয়ে কাজ করছে, দেখা যায় কি মানে বিভিন্ন অর্গানাইজেশন একই বিষয় নিয়ে কাজ করছে, কিন্তু তাদের মধ্যে যদি সমন্বয় হতো যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করি, অন্যরা অন্য বিষয়টা নিয়ে কাজ করেন, এগুলো নিয়ে কিন্তু প্রত্যেক জেলা বা উপজেলায় আমাদের জিও এনজিও কোঅর্ডিনেশন বলে, মানে গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যে কোঅর্ডিনেশন হয়, কোঅর্ডিনেশনের কারণ হলো যে মিটিংগুলো যে কে কি করছে সেটা জানা, যাতে করে যে আমি একটা জিনিস নিয়ে কাজ করছি, তাহলে রাব্বি ভাই হয়তো বলবেন যে না ঠিক আছে সাগর ভাই করছে, আমি অন্য আরেকটা বিষয় নিয়ে করব। কিন্তু দেখা যায় যে আমরা একই বিষয় নিয়ে কাজ করছি, সমন্বয়ের অভাব। সো দেখা যায় যে অন্য অনেক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সেই বিষয়গুলো মাথা থেকে আড়ালে হারিয়ে যাচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই, রাজধানীর বুকে পুরো চারদিকে ঘিরে রয়েছে বুড়িগঙ্গা নদী। এই যে বুড়িগঙ্গা নদীর অবস্থানটা এখন কেমন, এবং জলবায়ু পরিবর্তন বলি বা আমাদের দেশের জলবায়ুর জন্য এই বুড়িগঙ্গা নদীর গুরুত্বটা কতটুকু ছিল? গুরুত্ব তো খুবই মানে অপরিসীম ছিল। আপনি প্রাচীন ঢাকার ইতিহাসগুলো পড়লে দেখবেন যে বুড়িগঙ্গা ছিল এই ঢাকার মানে কেন্দ্র, মানে প্রাচীন যে কোনো সভ্যতা গড়ে ওঠে একটা ওয়াটার বডিকে ঘিরে। তো আমাদের এই ঢাকা কিন্তু ওই বুড়িগঙ্গা, গুলিস্তান, সদরঘাট, ওটাই ছিল সেন্টার। এখন যে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই নদীটা, এর কারণে জলবায়ু পরিবর্তনের সাথে আমাদের উপর আসলে এর প্রভাব কতটুকু পড়তে পারে একটু ছোট করে জানতে চাই। প্রভাব নানামুখী। আমি আমার এই ফটো এসেতে এই স্টোরিটার নাম দিয়েছি দ্য ডাইং রিভার। মানে এই নদীটা জাস্ট মৃত, মানে মানব সৃষ্ট দূষণ একটা নদীকে কোথায় নিয়ে যেতে পারে তার আদর্শ যে উদাহরণ যে এটি। তো এই যে আমরা যে ঢাকার যে এখন জলাবদ্ধতা, তারপরে অতিরিক্ত গরম, হ্যাঁ, এগুলোর কারণ যে এই নদী আমরা যে ভরাট করে ফেলছি। বুড়িগঙ্গা, ঢাকার পুরো চারপাশে বুড়িগঙ্গা, তুরাগ, বালু নদী, শীতলক্ষার যে সার্কুলার ওয়ে, এটা নানাভাবে এই যে আপনাদের মোহাম্মদপুরের এই যে প্রতিবেদন থেকে আপনারা দেখেছেন যে এই পুরো জলাভূমিটা, অঞ্চলটা কিভাবে ভরাট করে একদম পুরো জনপদ গড়ে উঠেছে। তো এটার ইম্প্যাক্ট তো এই যে একদম আমরা এখন ভুক্তভোগী, এবং ভবিষ্যতে এর অবস্থা কি হবে, ভবিষ্যতে আরো মানে এখনই যদি এটা খুবই কার্যকরী উদ্যোগ না নেওয়া হয়, তো ঢাকা এটা নেক্সট নানা রকম ঝুঁকির মধ্যে, মানে এটা প্রাকৃতিক বিপর্যয় বলতে পারেন, তারপরে মানে আপনার যে এই যে ভূমিকম্প হলে তো মনে করেন যে এই ঢাকা কোথায় যাবে আমি ইমাজিনও করতে পারি না, কল্পনাও করা যায় না। একটু জানতে চাই, আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি, আপনি ছবির মাধ্যমে যে জলবায়ু পরিবর্তনের মতো কঠিন বিষয়টা তুলে ধরেছেন, কারণ ছবি তো কথা বলে, আপনি লিখেও হয়তো যা প্রকাশ করতে পারবেন না, একটা ছবি অনেক কিছু প্রকাশ করতে পারে। ঠিক সেই জায়গায় আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? জলবায়ু পরিবর্তনের এই বিষয়গুলো আরো বিশ্ব দরবারে বা বাংলাদেশে সবার সামনে তুলে ধরে কিভাবে সচেতনতা তুলে ধরতে চান? হ্যাঁ, মানে আমাদের যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন যে প্ল্যানটা, সেই প্ল্যানে আমাদের বাংলাদেশের 11টি অঞ্চল আছে, যে অঞ্চলগুলো সবচেয়ে জলবায়ু ঝুঁকি এবং যে ক্ষতিগ্রস্ত অঞ্চল। তো আমি ফটো এসেটা যে শুরু করেছি ওই অঞ্চলগুলো ধরে। তো আমার এখানে 4 থেকে 5টি অঞ্চল আমি এই প্রথম বইতে কভার করতে পেরেছি। তো আমার আপাতত পরিকল্পনা যে ওই 11টি অঞ্চল কভার করে সামনে আরও এসে লেখা। হ্যাঁ, তো এই জন্য আমি ইউথনেট গ্লোবালের সোহান ভাইকে ধন্যবাদ দিতে চাই। ওনার সঙ্গে আলোচনার প্রেক্ষিতেই বেসিক্যালি এই জিওগ্রাফিক্যাল রোডম্যাপটা আমি যে পেয়েছি। উনি একজন জলবায়ু কর্মী। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই 11টা অঞ্চল কভার করে ফটো এসেগুলোকে মানে একদম প্রামাণ্য দলিল আকারে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেয়া। আপনার জন্য অনেক শুভকামনা আর অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকেও অনেক ধন্যবাদ আপা, আপনাকেও ধন্যবাদ। সকালের বাংলাদেশ পুরো টিম, কলাকুশলী এবং দর্শকদেরও আমার পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সকালের বাংলাদেশের আজকের আয়োজন। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।